আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের আলোচনা করব তা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিষয়, তা হচ্ছে বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বের মধ্যে আলোচনার বিষয়গুলো হচ্ছে বাক্য এবং বাক্যের প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্কই আলোচনা করা হয় এই বাক্যতত্ত্বে। তা আমি প্রথমে তোমাদের এই বাক্যতত্ত্ব অধ্যায়ের মধ্যে বাক্য কী, তারপর বাক্যের পরিচয় কী, বাক্য গঠন প্রণালী কেমন এবং বাক্যের ভাবগত যে শ্রেণীবিভাগ আছে এই সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে। তা প্রথমেই আমি বলে নেই আসলে বাক্যটা কী। এখানে আমি বোর্ডে লিখেছি যে বাক্যের পরিচয় কী বা বাক্যটা কী। আসলে বাক্যকে বলা হয় যে যখন যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা যখন বক্তা তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। বা এভাবে আমরা বলতে পারি এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। তা বাক্যের পরিচয়ের ক্ষেত্রে আমি এখানে একটি আমি বই পড়ি, এখানে লেখা আছে যে আমি বই পড়ি, এটা একটি বাক্য। এই বাক্যের মধ্যে কিন্তু এই বাক্যগুলোর মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে আমি একটা শব্দ, এখানে আমি একটি শব্দ, বই একটি শব্দ, পড়ি একটি শব্দ। আমি একটি শব্দ, বই একটি শব্দ, পড়ি একটি শব্দ। কিন্তু এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এগুলো আমাদের পদ হিসেবে পরিচিতি লাভ করে। অর্থাৎ এখানে আমাদের পদটা সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে বা পদটা তৈরির নিয়ম হচ্ছে শব্দ থাকবে এবং শব্দের সাথে আমাদের বিভক্তি যোগ করে আমাদের পদ গঠিত হয়। যেমন এখানে আমি, এখানে শূন্য বিভক্তি, এটা শূন্য বিভক্তি, এটা এখানে বিভক্তি, এটাও শূন্য বিভক্তি। কিন্তু এখানে যে পরি শব্দটা আছে, এই পরি শব্দের মধ্যে এখানে পর যোগ ই, পরি, এভাবে গঠিত হয়েছে। পর যোগ ই, এভাবে মানে শব্দ, এখানে ধাতু আছে তার সাথে বিভক্তি যোগ করে আমাদের পদ তৈরি হয়। শব্দ প্লাস বিভক্তি, শব্দ যোগ বিভক্তি যোগে পদ গঠিত হয়। এবং যখন এই পদসমষ্টিগুলো আমাদের সুবিন্যস্তভাবে এখানে তুলে ধরা হবে এবং বক্তার মনের ভাবটা এখানে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, আমি বই পড়ি, তখনই তা বাক্য হিসেবে পরিচিতি লাভ করে। তা আশা করি তোমরা বাক্যের পরিচয় পেয়েছো। এবার আসলে বাক্য গঠন। আসলে একটা আমি এখানে বাক্য লিখে দিচ্ছি, দেখো তোমরা। বসেছিলাম পাশে সকালে বসেছিলাম পাশে সকালে রাস্তার আমি। এখানে দেখা যায় যে এই বাক্যটার মধ্যে পদগুলো সুবিন্যস্ত নয়। এই বাক্যটার মধ্যে পদগুলো সুবিন্যস্ত নয়। এইভাবে পদগুলো সাজালে আমাদের
পরপর যদিও আমরা এই পদগুলো সাজিয়েছি, কিন্তু এগুলো আমাদের বাক্য হিসেবে এগুলো বাক্য হিসেবে এটা পরিচিতি লাভ করেনি। কেননা এখানে শব্দ আছে বা পদ আছে ঠিকই, কিন্তু এগুলোর কোনো অর্থ বোঝাচ্ছে না। যখন আমি এই বাক্যটাকে সঠিকভাবে লিখব, পরপর লিখব, আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম। এই যে আমি বাক্যটা লিখলাম, এই বাক্যটা আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম, এই বাক্যটা হচ্ছে একটা সঠিক বাক্য। কারণ এখানে পরপর শব্দগুলো বসানো হয়েছে বা পদগুলো বসানো হয়েছে, এবং এই বাক্য প্রত্যেকটা পদেরই অর্থ আছে। যখন কোনো পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করছে এবং বাক্যটা দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, তখন সেটাকে আমরা এখানে বাক্য বলতে পারি। তা বাক্য গঠনের আমাদের কিছু নিয়ম আছে। আসলে বাক্য গঠনের নিয়মের মধ্যে দেখা যায় যে প্রথমে আমাদের কি হবে, প্রথমেই হচ্ছে আমাদের কর্তা, তারপরে হচ্ছে কর্ম, তারপর ক্রিয়া। এটা হচ্ছে বাক্য গঠনের নিয়ম। বাক্য গঠনের নিয়ম হচ্ছে, দেখো এখানে প্রথমে কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। এখানে আমি ভাত খাই, আমি ভাত খাই, এটি একটি বাক্য। প্রথমে এখানে যে আছে এটা হচ্ছে কর্তা, তারপর হচ্ছে ভাত হচ্ছে এখানে কর্ম, খাই হচ্ছে ক্রিয়া। এখানে আমি ভাত খাই প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপর আছে ক্রিয়া। এভাবে আমাদের বাক্য গঠন করতে হবে। প্রথমে কর্তা বসাতে হবে, কর্ম বসাতে হবে, তারপর ক্রিয়া বসাতে হবে। যে কাজ করে এখানে আমিটা কাজ করছে, আমি ভাত খাই। এখানে বলছে যে আমিটা যে কাজ করে তাকে আমরা কর্তা বলবো, আর যে কাজটা করবে মানে যে কাজটা করা হচ্ছে, এখানে ভাতটা খাওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের কর্ম, এবং ক্রিয়া তো আছে এখানে খাওয়া। তা এখানে কর্তা কর্ম ক্রিয়া, এই কর্তা কর্ম ক্রিয়াই হচ্ছে আমাদের বাক্য গঠনের নিয়ম। এভাবে আমাদের বাক্য গঠিত হবে। তোমরা যেমন ইংলিশে তোমরা সাবজেক্ট অবজেক্ট, তারপর সাবজেক্ট লেখো, অবজেক্ট লেখো, তারপরে ক্রিয়াটা বসাও এখানে, এরকম করেই তোমাদের বাক্য গঠন করতে হবে। তা আমি এবার তোমাদের আশা করি তোমরা বাক্য কী এবং বাক্যের গঠন প্রণালী কী রকম হবে সেটা বুঝতে পেরেছ। এবার আসো তোমাদের বাক্যের ভাবগত শ্রেণী বিভাগ। বাক্যের ভাবগত দিক থেকে বাক্যকে 4 শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, জিজ্ঞাসাবোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য, আর একটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। তা এখানে এই বাক্যের ভাবগত শ্রেণী বিভাগের মধ্যে বিবৃতিমূলক বাক্য আসলে কি? বিবৃতিমূলক বাক্যটা কি? যে যখন কোনো বাক্য নির্দেশ করে, কোনো কিছু নির্দেশ করে বা কোনো কিছু ওই বাক্য দ্বারা কোনো বর্ণনা করা বোঝায়, তখন তাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলতে পারি আমরা। যেমন আমি একটি এখানে শব্দ লিখে দেখাচ্ছি, বাক্য লিখে দেখাচ্ছি। এখানে লিখলাম যে সোমা বই পড়ে, এটা একটি বিবৃতিমূলক বাক্য। যে বাংলাদেশ চিরজীবী হোক, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের
ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী, সোমা, বই পড়ে, এগুলো হচ্ছে আমাদের বিবৃতিমূলক বাক্য। এবং এই বিবৃতিমূলক বাক্য আবার দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে হ্যাঁ বোধক হতে পারে, আবার না বোধক হতে পারে। হ্যাঁ বোধক বাক্য, যে বাক্যের মধ্যে আমাদের হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পায় তাকে আমরা হ্যাঁ বোধক বাক্য বলতে পারি। যেমন যদি আমি বলি এখানে সে মিথ্যা কথা বলে, এটা হবে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। আর না বোধক বাক্য হচ্ছে সে মিথ্যা কথা বলে না, এটা হচ্ছে না বোধক বাক্য। বা এই বাক্যটাই বলতে পারো যে সোমা বই পড়ে, এবং এটাকে না বোধক যদি আমি করি যে সোমা বই পড়ে না, তখন এটা না বোধক বাক্য হবে। তা তোমরা আশা করি তোমরা বিবৃতিমূলক বাক্যটা বুঝতে পেরেছো। এবার আসো জিজ্ঞাসাবোধক বাক্য। জিজ্ঞাসাবোধক বাক্য, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায়, তখন তাকে আমরা ওই বাক্যটিকে জিজ্ঞাসাবোধক বাক্য বলতে পারি। জিজ্ঞাসাবোধক বাক্যের মধ্যে তোমাদের একটি উদাহরণ দিচ্ছি। যেমন তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো। তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো। এরকম হতে পারে যে আপনি কি চা খাবেন, এরকমই হতে পারে। বা তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো। প্রশ্নবোধক চিহ্ন হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এবার আসো যে বিস্ময়বোধক। এখানে বিস্ময়বোধক বাক্যের মধ্যে যে বাক্য দ্বারা আমাদের কোনো হর্ষ, আনন্দ, বিষাদ, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায়, সেই বাক্যটিকে আমরা বিস্ময়বোধক বাক্য বলতে পারি। যেমন আমরা বলি যে বিস্ময়বোধক বাক্যের মধ্যে আমরা যখন আনন্দ প্রকাশ করি বা কোনো দৃশ্য দেখে যখন আমরা আনন্দিত হই, তখন কি বলি, বাহ কি সুন্দর দৃশ্য। এখানে বা কি সুন্দর দৃশ্য, এই বাক্যটা দ্বারা এখানে বিস্মিত হওয়া, অবাক হওয়াকে বোঝাচ্ছে। যার কারণে এই বাক্যটা দ্বারা আমার কি বোঝাবে, বিস্ময়বোধক বাক্যকে বোঝাবে। আবার আমি যদি এখানে বলি লোকটির কি সাহস, এই দ্বারাও এই লোকটির কি সাহস, বা এখানে আমি লিখতে পারি, আবার আরেকটা লিখতে পারি যে লোকটির কি সাহস। এখানে বিস্ময়বোধক বাক্যের মধ্যে বা কি সুন্দর দৃশ্য, একটা হঠাৎ করে আমরা অনেক সময় আবার বলি যে হুররে আমরা খেলায় জিতেছি, এটা বিস্ময়বোধক চিহ্ন হবে। বলি যে হুররে আমরা খেলায় জিতেছি বলি, এটার মাধ্যমে আমাদের আনন্দ প্রকাশ পায়। যার কারণে এই বাক্যগুলোকে বা কি সুন্দর, লোকটির কি সাহস, হুররে আমরা খেলায় জিতেছি, এগুলো হচ্ছে বিস্ময়বোধক বাক্য। আবার অনুজ্ঞাবাচক বাক্য, যে বাক্যের মাধ্যমে আমাদের কোনো আদেশ
অনুরোধ, উপদেশ, আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বুঝাবে, প্রার্থনা বুঝাবে, তাকে আমরা প্রার্থনা বুঝাবে বা প্রার্থনা প্রকাশ পাবে বাক্য দ্বারা, সেগুলোকে আমরা অনুজ্ঞাবাচক বাক্য বলতে পারি। যেমন অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে বলতে পারি এখানে বাংলাদেশ চিরজীবী, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ তোমার বাংলাদেশ চিরজীবী হোক, আল্লাহ তোমার মঙ্গল করুন। এগুলো হচ্ছে আমাদের প্রার্থনামূলক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য, বাংলাদেশ চিরজীবী হোক, আল্লাহ তোমার মঙ্গল করুন, প্রার্থনা সূচক বাক্য। এবং আমি আবার যদি বলি যে আদেশ, আদেশ বলতে কি বোঝাচ্ছে এখানে দেখো কোন বাক্য দ্বারা আদেশ বোঝাচ্ছে। এখন তুমি যাও, এখন তুমি যাও, এটা আদেশ বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে। এখন তুমি যাও, আদেশ বোঝাচ্ছে। আবার যে এরকম আদেশ, অনুরোধ করা বোঝাবে যে বাক্যগুলো দ্বারা, সেগুলোই আমাদের হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। তা আশা করি ছাত্রছাত্রীরা তোমরা এই বাক্য কি, বাক্যের পরিচয় কি এবং বাক্যের যে ভাবগত শ্রেণী বিভাগ এই সম্পর্কে বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদেরকে বাক্যের কিছু কাজ দিব, বাক্যতত্ত্বের কিছু কাজ দিব, তোমরা বাড়ির কাজগুলো বাসায় করে রাখবে। বাড়ির কাজগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও এবং বাসায় সুন্দর করে এগুলো পড়াশোনা করবা। বাক্য, বাক্য কি, ভাবগত দিক থেকে বাক্য, এটা মিশাই দিই একটু, ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার, কত প্রকার ও কি কি। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি আলোচনা করো। বাক্য কি এবং বাক্য ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি আলোচনা করো, এগুলো তোমরা বাসায় সুন্দর করে পড়ে রাখবে। এবং আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।